সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের দাদা, তিনি বিধায়কও, এবং তিনি একটি শব্দ উল্লেখ করলেন এসআইআরকে কেন্দ্র করে। কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, কিন্তু তিনি সেটিকে সামান্য একটু বদলে দিয়ে রাজনৈতিক একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করলেন, যেটি কার্টুন হিসেবেও স্বীকৃতি পেতে পারে। শান্তনু ঠাকুরের দাদা, তিনি বিধায়কও, এবং তিনি একটি শব্দ উল্লেখ করলেন এসআইআরকে কেন্দ্র করে। কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, কিন্তু তিনি সেটিকে সামান্য একটু বদলে দিয়ে রাজনৈতিক একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করলেন, যেটি কার্টুন হিসেবেও স্বীকৃতি পেতে পারে। সেটা হলো একই বৃন্তে তিনটি কুসুম। এক্ষেত্রে দর্শকদের জানিয়ে রাখি, কাজী নজরুল ইসলামের লেখার ক্ষেত্রে তার যে ভূমিকা, সে ভূমিকা সম্পর্কে আমরা সহমত, তার লেখার সঙ্গে আমরা সহমত, কাজে তার লেখা নিয়ে কোনো কথা নেই। এটা কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইনকে একটু সামান্য বদলে দিয়ে সুব্রত ঠাকুর বাম, কংগ্রেস এবং তৃণমূলকে একই সূত্রে বেঁধে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, এবং সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কোন প্রসঙ্গকে সামনে রেখে জানেন? সেটা একটাই, সেটা হলো এসআইআর। সুব্রত ঠাকুর যে কথাগুলো বলছেন, আমি একবার প্রথমে বলিনি, তারপর আপনাদের বাইটটা শোনাবো। তিনি খুব ইম্পর্টেন্টভাবে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএর বিরুদ্ধে সরব হয়েছিলেন, তিনি উদ্বাস্তুদের সঙ্গে নেই। তিনি সিএর বিরুদ্ধে সরব হয়েছিলেন এই কারণের জন্য, যাতে হিন্দু উদ্বাস্তু যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে নাগরিকত্ব না পান। হ্যাঁ, হিন্দুরা যদি এক্ষেত্রে দাঁড়িয়ে নাগরিকত্ব পান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে একটু অসুবিধা হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণটাই নির্ভর করেন সামান্য কিছু হিন্দু ভোট এবং 30% মুসলিম ভোট ব্যাংকের ওপর নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায় এতে বিশ্বাস করেন, এবং সেই কারণের জন্য তিনি শুরু থেকে সিএএ এর বিরোধিতা করছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, কংগ্রেস সহ মহাজোটের যেই সদস্যরা রয়েছেন, যারা পলিটিক্যাল পার্টিরা রয়েছেন, তারা প্রত্যেকেই এসআইআর এর বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে কার্যত সরব হয়েছেন, এনআরসির বিরুদ্ধে সরব হয়েছেন। সেটা রাজনৈতিক কারণ, এবং এই রাজনৈতিক কারণকে সামনে রেখে সুব্রত ঠাকুর এই কথাগুলো বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে সিএ এর বিরোধিতা করেছিলেন। কংগ্রেস 60 বছর ধরে হিন্দু উদ্বাস্তুদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেননি। কংগ্রেসে যারা নেতৃত্বরা রয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন ইত্যাদি। কারণ হিন্দুদের উদ্বাস্তু, হিন্দুদের প্রতি কারোর সহানুভূতি ছিল না। আর অন্যদিকে সিপিআইএম উদ্বাস্তুদের হত্যা করতে মরিচঝাপির ঘটনা ঘটিয়েছেন। ফলে এই তিনটি দলই কোনো না কোনোভাবে উদ্বাস্তুদের বিরোধী, এবং সেই কারণের জন্য হিন্দু উদ্বাস্তুদের যাতে জায়গা না এখানে দেওয়া হয়, যাতে তারা কোণঠাসা হয়ে থাকেন, তার জন্য একই বৃন্তে তিনটি কুসুমের মতো কাজ করেছেন এই কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম বামেরা। ফলে এই সবটা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুব্রত ঠাকুরের সঙ্গে আমার প্রতিনিধি সিদ্ধার্থ কথা বলেছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুব্রত ঠাকুর এই ইস্যুগুলোকে কীভাবে উত্থাপন করছেন, অধীর চৌধুরীর সিএ অনশনে, মাফ করবেন, উদ্বাস্তুদের অনশনে বা মতুয়াদের অনশনে অংশগ্রহণ করা, এইটা তার কি স্ট্র্যাটেজি, সেটা নিয়েও সুব্রত ঠাকুর যেমন মুখ খুললেন, একই সঙ্গে তিনি বলছেন যে একই বৃন্তে তিনটি কুসুম। আমরা একবার সরাসরি সুব্রত ঠাকুরের বক্তব্যটা শুনে নেব। প্রথমে একই বৃন্তে দুইটি কুসুম কেন তিনি বলছেন সেটা প্রথমে শুনে নেব। এই যে তিনটে দল আছে, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল, একই বৃন্তে তিনটি কুসুম, যারা সবসময় মতুয়াদের এবং উদ্বাস্তুদের বিরোধী, সেটা বারবার, আমি মুখ দিয়ে বলছি না, বারবার এটা এই গত 78 থেকে 79 বছরে স্বাধীনতার পরে বারবার প্রমাণিত। আমরা শুনলাম সুব্রত ঠাকুরের বক্তব্য। এরপরে তিনি অধীর চৌধুরীর যে মতুয়াদের অনশন যেখানে চলছিল, যে মঞ্চে, সেখানে গেলেন। বলছেন অধীর চৌধুরী যে কংগ্রেসেরও সওয়াল করেন, সেই কংগ্রেস 60 বছর ধরে কোনো কিছু করেননি উদ্বাস্তুদের জন্য। ফলে আজকের দিনে দাঁড়িয়ে উদ্বাস্তু মতুয়াদের জন্য অধীর চৌধুরীর এত চোখের জল কেন, এবং সেই কারণে তিনি চলে গেলেন, কোথায় গেলেন? তিনি চলে গেলেন সরাসরি মঞ্চে। কি করে সম্ভব হয়, কেন সম্ভব হলো, কেন এটা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি বললেন সুব্রত ঠাকুর আরেকবার একটু শুনে নেব। অধীর চৌধুরী তারা তো প্রায় 55 থেকে 60 বছর ক্ষমতায় ছিল কেন্দ্রে। তাহলে আজকে তারা কেন কোনো রকম আইন এরকম এনে সাংবিধানিকভাবে এই যে উদ্বাস্তু মানুষ যারা আছে মতুয়াদের জন্য কিছু করেনি কেন? তারা শুধু ভোট ব্যাংকের রাজনীতি আর মুসলিম তোষণ করে গেছে। কি করে ক্ষমতায় থাকবে আর কি করে প্রত্যেক 2-3 মাস অন্তর একটা করে স্ক্যাম করবে হাজার হাজার কোটি টাকা, এই কাজে লিপ্ত ছিল তারা। মানুষের জন্য, দেশের জন্য, এই যে যারা সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কিছু করেনি। ভাওতাবাজি ওই শুধু রাজনীতি করে গেছে, আর তার থেকে জন্ম হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো তারা তো সেম জিনিসই করবেই। একই বিন্দু তিনটে কুসুম আছে, সেটা হচ্ছে কংগ্রেস, তৃণমূল আর সিপিএম।
তারা উদ্বাস্তুদের বিরুদ্ধে সবসময় কাজ করে গেছে, তার বিপক্ষে আছে, এবং তারা এদের কোনো সময় ভালো চায় না, শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে। আপনারা শুনলেন সুব্রত ঠাকুরের বক্তব্য। এবার আমি মুদ্রা প্রসঙ্গে আসি। কেন একই বৃন্তে তিনটি কুসুমের প্রসঙ্গ তোলা হচ্ছে? কেন তোলা হচ্ছে? কাজী নজরুল ইসলামের এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেই কবিতাটি লিখেছিলেন, সেই কবিতা আমি আবারও বলছি, কোনো রকম আমরা বিকৃত করছি না। কবিতার যে লাইনটা, সেই লাইনটাকে সুব্রত ঠাকুর ব্যবহার করেছেন এই কারণের জন্য, কারণ পলিটিক্যাল টুইস্ট দেবেন তাই। ব্যঙ্গচিত্র ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, ফলে তিনি সেটাই ব্যবহার করেছেন। সিপিআইএম মরিচঝাপের ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে? প্রায় হাজার হাজার মরিচঝাপি যে দ্বীপ রয়েছে সেখানে হাজার হাজার হিন্দু উদ্বাস্তুদের হত্যা করা হয়েছিল কোট আনকোট। সে তো গেল। তারপরে কি আসছে? কংগ্রেস। সেন্ট্রালে এতদিন ধরে কংগ্রেস ছিল, কংগ্রেস কিছু করতে পেরেছে হিন্দু উদ্বাস্তুদের জন্য? কিচ্ছু করতে পারেনি। সিএএ এর মাধ্যমে যে সমস্ত ইসলামিক দেশগুলো থেকে সংখ্যালঘুরা চলে আসবেন, মানে হিন্দু, শিখ, জৈন যারা চলে আসবেন, বৌদ্ধ যারা চলে আসবেন, তাদেরকে সিএ এর মাধ্যমে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে, এবং সেই আইন পাশ হয়ে গিয়েছে। এই সিএ এর বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে, এবং এখনো সেটার বিরোধিতা চলছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে কোনো রকম হিন্দু উদ্বাস্তু যারা রয়েছেন, যারা অন্য দেশ থেকে পালিয়ে এসছেন নিপীড়ন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে, তারা কোনোভাবেই তাদের নাম বাদ যাবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে প্রায় 700 থেকে হাজারের মতো সিএএ ক্যাম্প খোলা হয়েছে, এবং সেখানে উদ্বাস্তু মতুয়াদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এটা বুঝতে পারছেন আপনারা কতটা ইম্পর্টেন্ট ভাবে দেখা হচ্ছে। এবং কমিশনও যাতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে এই গোটা বিষয়টা নিয়ে কথা বলেন, সেই আর্জিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনে, যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর রয়েছেন, সেখানে গিয়ে করে এসেছেন। সেখানে গিয়ে সমস্ত ডিটেলস বলে এসেছেন, যাতে এই সিএএ এর মাধ্যমে যে সমস্ত উদ্বাস্তু হিন্দু নাগরিকরা তারা নাগরিকত্ব পাবেন, তারা যেন এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হন, সেই কারণের জন্য শুভেন্দু অধিকারী এই প্রয়াসটা চালিয়েছেন। যখন এসআইআর নিয়ে কথা বলছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে মানে কীরকম ভুয়োভাবে ফর্ম ফিল আপ হয়, সেটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমি সামান্য একটা বিষয় উল্লেখ করব, এখানে ফর্ম ফিল আপ করার পর, মানে আবেদনপত্র ফিল আপ করার পর এসআইআর সংক্রান্ত, সেখানে দেখা যাচ্ছে যে 2025 সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো 65 বছর, এদিকে ছেলের বর্তমান বয়স হলো 76 বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে 11 বছরের ছোট। মানে সিএ ফর্ম ফিল আপ করতে গিয়ে এই ঘোটালাগুলো করছেন কারা? করছেন হচ্ছে আব্দুল মজিদ শেখ নামে এক ভোটার। বুঝতে পারছেন? আব্দুল মজিদ শেখ নামটি মুসলমান বলে বলছি না, তিনি বাংলাদেশি কিনা সেটাও জানা দরকার আছে, কারণ এটা হতে পারে কোনো মায়ের বয়স ছেলের থেকে কম, এটা হতে পারে, সম্ভব। এইগুলোই হচ্ছে মেন টার্গেট, এসআইআর এর মেন টার্গেট হচ্ছে এগুলোই। শুভেন্দু অধিকারী স্ক্রলটা করেছেন, শুভেন্দু অধিকারী হেডলাইনে লিখছেন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসআইআর এর দৌলতে আর কত রঙ্গ দেখব বঙ্গে। মানে এসআইআর এর যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তার জেরে বঙ্গে এক একটা যা রঙ্গ চলছে, যা ঘটনা ঘটছে, ছেলের বয়স বেশি মায়ের বয়স কম, এত হাসির একটা ঘটনা, এগুলো এই কারণের জন্য এসআইআর করা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, এই মুহূর্তে উদ্বাস্তু হিন্দু যারা রয়েছেন তাদের নাম বাদ যাবে না। কিন্তু কাদের নাম বাদ যাবে এসআইআর জেরে জানেন? উদ্বাস্তু হিন্দুদের যেমন নাগরিকত্ব দেওয়া হবে সিএর মাধ্যমে, ঠিক একইভাবে এই সমস্ত যার বয়স মায়ের চেয়ে বেশি, মানে মা ছোট, মানে এই যেই কনসেপ্টটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, মানে আমার হাসিও পাচ্ছে রীতিমতো, আমি ভাবতে পারছি না এটা কি করে হয়। এদের নাম বাদ যাবে। এসব ভুয়ো বাংলাদেশে অনুপ্রবেশকারী, মৃত, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার, অন্যত্র শিফটেড ভোটার, এই সমস্ত নামগুলো বাদ যাবে। এই 4 প্রকার নাম বাদ গেলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, যেই ভোটার তালিকার মাধ্যমে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া সম্ভব, রাজ্য রাজনীতির বাতাবরণ ঘুরিয়ে দেওয়া সম্ভব, এমনটা রাজনৈতিক মহল মনে করছে। কারণ 30% ভোট ব্যাংকে ভাটা পড়বে, প্রচুর বাংলাদেশিরা পালিয়ে গিয়েছেন বাংলাদেশে, তার পাশাপাশি মৃত ভোটারের সংখ্যা বিরাট, 43 লক্ষ এখনো পর্যন্ত।
এরপরে 56 লক্ষ মানুষের ট্রেস পাওয়া যায়নি, তাদের কাছে ফর্ম বিলি করা যায়নি, সম্ভব হয়নি। সংকট এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে ভাবুন কত নাম বাদ যেতে পারে এবারে। এটা আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আজকে আপনাদের এটাই বলবো, সুব্রত ঠাকুর যে কথাগুলো বললেন তার মাধ্যমে একটা বিষয় আপনারা নিশ্চিন্ত থাকুন, মানে এমন রাজনৈতিক মহল বা সুব্রত ঠাকুর তারা দাবি করছেন যে কোনো হিন্দু মতুয়া উদ্বাস্তু তাদের নাম বাদ যাবে না। কিন্তু যারা এই বিরোধিতা করছেন, এসআইআর বিরোধিতা করছেন, তৃণমূল, কংগ্রেস, বামেরা মানে সিপিআইএম যদি আমরা একদম মূল পার্টি হিসেবে ধরি, তাহলে দেখা যাবে এরা একই বৃন্তে তিনটে কুসুমের কাজ করছেন। কিন্তু এখনো বাংলা বিশ্বাস করেন কাজী নজরুল ইসলামের সেই বক্তব্য, যেটা হলো মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই বাস্তব। কিন্তু এটাও ঠিক, ভারতীয় মুসলমানরা আমাদের, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা আমাদের নন। তারা একটা এজেন্ডা নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছেন, সীমান্ত এলাকার জনবিন্যাসের পরিবর্তন ঘটাচ্ছেন, ভাষা সাম্রাজ্যবাদ ঘটাচ্ছেন, সংস্কৃতির যে সাম্রাজ্যবাদ সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আদতে তারা গ্রেটার বাংলাদেশ তৈরির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবের দিকে এগোচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া চলছে, আপনি ভারতীয় নাগরিক হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে, উন্নয়ন হিসাবে বুথের বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। কেন? যাতে আপনারা ভোট দিতে না পারেন। ভারতবাসী হিসাবে এই ভোটে অংশগ্রহণ না করতে পারাটা আমাদের কাছে অন্যায় এবং আমাদের কাছে উদ্বেগের, দুঃখেরও। কারণ বাইরের দেশ থেকে আসা ব্যক্তিত্বরা আমাদের ভোটদানে বাধা দিচ্ছেন, এটা হচ্ছে মেন পয়েন্ট। সেই কারণে হয়তো এই এসআইআর এর প্রয়োজনীয়তা বলে মনে করছেন বিভিন্ন মহল। যদিও কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস তারা মিছিল করছেন, মিটিং করছেন, সভা করছেন, রীতিমতো ভাই ভাইয়ের মতো করে, বোন বোনের মতো করে তারা এই এসআইআরকে এনআরসির সাথে মিলিয়ে দিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। এবং কি অদ্ভুতভাবে এই ভয়তে আরও বাংলাদেশি যারা ছিল তারা আরও পালিয়ে যাচ্ছে। অর্থাৎ খাল কেটে কুমিরটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকারের যারা সদস্যরা রয়েছেন তারা আনছেন। এটাই হচ্ছে খাল কেটে কুমির আনা। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।